নমস্কার। খবরদার কথা নয়, ত্রিপুরা দর্পণের 50 বর্ষ পূর্তি উপলক্ষে আজকে যে আর্কাইভ সংকলন প্রকাশিত হচ্ছে, ঠিক সেই অনুষ্ঠানের অর্থাৎ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আমরা দাঁড়িয়ে। আর কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। প্রসঙ্গক্রমে বলি, এই অনুষ্ঠানে এ রাজ্যের প্রখ্যাত বাংলা ব্যান্ড যারা মেঘবালিকা নামে পরিচিত তারা তো আছেই। এছাড়া ভারতবর্ষের এই মুহূর্তে যারা তরুণ শিল্পী বা তরুণী শিল্পী যদি বলেন, যারা এই মুহূর্তে আপনারা সবাই জানেন সারেগামাপার যিনি সবচেয়ে বেশি মানুষের সামনে চলে গিয়েছেন, মানুষের হৃদয়ে স্পর্শ করেছেন, সেই আরাত্রিকা সিনহা, সেও গান গাইবে আজকের এই অনুষ্ঠানে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, ভেতরে 1 নম্বর যে হল, সেই হল প্রায় পরিপূর্ণ। ওখানেই আর কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমরা যে কথা বলছিলাম, এই রাজ্যের সংবাদপত্রের যে ইতিহাস, সেই সংবাদপত্রের ইতিহাসের ক্ষেত্রে ত্রিপুরা দর্পণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে 1974 সাল থেকে। এই সময়ের ভেতরে ঠিক শুরু হওয়ার এই দর্পণ, ত্রিপুরা দর্পণ পত্রিকা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ভারতবর্ষের প্রথম যে এমার্জেন্সি বা জরুরি অবস্থা চালু হয়েছিল, এই জরুরি অবস্থাকে কাটিয়ে উঠে এই পত্রিকাটি মানুষের দরবারে ব্যাপকভাবে নিজেদের জায়গা করে নিয়েছে। নতুন করে বলার কিছু নেই, যে আঙ্গিকে শুরু হয়েছিল, যে আদর্শ, যে নীতিকে সামনে রেখে এই পত্রিকা শুরু হয়েছিল, তা কিন্তু গত 50 বছর ধরে নানাভাবে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে এগিয়ে এসেছে, তা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা যেটা বলতে চাইছি, যে দেশের পত্রপত্রিকার সামনে যে সমস্ত চ্যালেঞ্জগুলি এসে দাঁড়িয়েছে, সেই চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করে এই পত্রিকাটি 50 বর্ষ অতিক্রম করেছে, এটা কিন্তু কম কথা নয়। আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলছি যে আর্কাইভ প্রকাশিত হবে, সংকলন 6টা সংকলনে প্রকাশিত হবে, সেটা কিন্তু এ রাজ্যের অতীত ইতিহাস থেকে শুরু করে অন্তত সংবাদপত্রের যে ইতিহাস রয়েছে, সেই সংবাদপত্রের ইতিহাসকে সামনে রেখে অনেক দূর পর্যন্ত মানুষকে সহায়তা করবে বলে আমরা আশা প্রকাশ করছি। আরেকটা আরম্ভ হয়েছিল অনুষ্ঠানটা, ভিতরে জায়গা বলতে বলতে আমরা পেয়ে গেলাম ত্রিপুরা দর্পণের শুরুর সময় থেকে প্রায় যিনি সাংবাদিকতার কাজ করেছেন, এই ত্রিপুরা দর্পণের সঙ্গেই যুক্ত ছিলেন দীর্ঘ সময়, সে পুলক চক্রবর্তী আমরা পেয়ে গিয়েছি। 50 বর্ষে আজকে দাঁড়িয়ে আপনার কেমন লাগছে আজকের দিনে? খুব নতুন ধরনের একটা অধ্যায় মনে হচ্ছে। আরও বেশি ত্রিপুরা দর্পণ জনগ্রাহ্য হবে। তাদের যে ধরনের উদ্যোগ, বিশেষ করে সাংস্কৃতিক এবং যেটা তোমার যে সমস্ত সংবাদ বাস্তবধর্মী, সমাজধর্মী, ঘটনাধর্মী সংবাদ, এইসব ক্ষেত্রে ত্রিপুরা দর্পণ অনেক এগিয়ে আছে। সুতরাং এই পত্রিকা দীর্ঘদিন নয়, আমার মনে হয় চিরদিনই মানুষের প্রতিনিধি হয়ে থাকবে। সর্বশেষ যে জিনিসটা জানতে চাইছি, 50 বর্ষ অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে এই ত্রিপুরা দর্পণ চলে এসেছে, তার একটা ইতিহাস হয়েছে যা আর্কাইভেও থাকবে আমরা জানি। পুলকদা, যেটা জানতে চাইছি, এই মুহূর্তে সাংবাদিকতার যা পরিস্থিতি, এর মাঝেও ত্রিপুরা দর্পণ তার একটা নিজস্বতা বজায় রেখেছে, তার একটা ধর্ম বজায় রেখেছে, বা তার একটা ফিলোসফি বজায় রেখেছে। এটাকে কিভাবে দেখেন? এটা দেখে আপোষহীন একটা ব্যাপার আছে, যেখানে সমীরণ রায়ের এক্ষেত্রে মানে ব্যতিক্রমী। অনেকেই অনেক কথা বলেন, কিন্তু সত্যিকারের আপোষধর্মিতা, বিরোধিতা তিনি করে গেছেন সবসময়। নিজস্ব যে একটা দৃষ্টিভঙ্গি, এবং যে পত্রিকা কোনোদিনও মধ্যরাতে কারোর সঙ্গে কোনো আঘাত করেনি,
সেই পত্রিকা আসলে অনেক ক্ষেত্রে বা কালারের দিক থেকে বা ইয়েলো জার্নালের দিক থেকে তাদের একটা ব্যতিক্রমী অবস্থান সবসময় থেকে থাকে। সুতরাং এই পত্রিকা আসলে এমন একটা প্রতিনিধি মানুষের এবং সমাজের বা দেশের বা রাজ্যের, যে এই পত্রিকাটা অন্যান্য যে ধরনের পত্রিকা এখন ঘরে হরিবহ বেরোচ্ছে সেই পত্রিকার সঙ্গে এই পত্রিকার কোনো তুলনা চলে না। ঠিক। এটা একটা আর্কিটেক্ট পত্রিকা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই নিউজ পেপার। মানে আমার ব্যক্তিগত অভিমত, সামান্য সাংবাদিকতা, সামান্য সাহিত্য সংস্কৃতি করার ক্ষেত্রে আমি কিছুটা প্রতিনিধিত্ব করেছি, এর জন্য বলছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পুলকদাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের দিনে পেয়ে গেলাম এই জায়গায়। বলতে চান না কোনোদিনই কিছু, কিন্তু আমাদের যে অনুরোধ প্রত্যাখ্যানও করতে পারলেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খবরদার কথা নয় পক্ষ থেকে। ধন্যবাদ। ত্রিপুরা দর্পণের একান্ত স্বজন আপনাদের সবাইকে আজকের সন্ধ্যার এই ঐতিহ্যমণ্ডিত আনন্দ সমারোহে স্বাগত। সেই 1974-এ জনযুগ নামে যে পথ চলা সংবাদপত্রের হাত ধরে শুরু করেছিলেন চারজন উদ্দাম তরুণ, তাদের চোখে স্বপ্ন ছিল একটাই, মানুষের সামনে সত্যকে তুলে ধরা। সাহসের সঙ্গে সেই পথ তারা পেরিয়ে গেছেন। ধীরে ধীরে ব্যস্ততার কারণে হয়তো সবাই এর সাথে যুক্ত থাকতে পারেননি। 1976-এর 1 জুলাই যখন জনযুগ ত্রিপুরা দর্পণ নামে প্রকাশিত হতে শুরু করল, তখন এর মূল কর্ণধার হলেন সমীরণ রায়। তিনি সাহসের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে সেই পথ আজও পার করে চলেছেন। ইতিমধ্যে 50 পার করে এসেছে ত্রিপুরা দর্পণ। আর আজকের এই সমারোহ আপনারা জানেন সেই 50 পার হয়ে যাওয়ারই আরেকটি মূল্যবান পর্ব। এই 50 বছর ধরে যে সত্যকে সাহসিকতার সঙ্গে সবার সামনে তুলে ধরার কাজটি করে চলেছে ত্রিপুরা দর্পণ, তাকে দলিলের আকারে 2 মলাটে বন্দি করে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া দায়িত্বটিও পালন করতে চলেছে ত্রিপুরা দর্পণ। কারণ এটি এমন একটি মূল্যবান দলিল যা আমাদের রাজ্যের 50 বছরের ইতিহাসকে, তার সমাজ, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি সবকিছুকে বুকে আঁকড়ে রেখেছে। আর খানিকক্ষণ বাদেই এই মূল্যবান দলিলটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে এই মঞ্চে এবং সাক্ষী থাকবো আমরা সবাই। উদ্বোধনী পর্বে এখন সুরে সুরে এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন ছন্দ নীড়ের শিল্পীরা।
সততা, নিষ্ঠা এবং অনমনীয়তার যে দিক প্রজ্বলিত করে রেখেছে ত্রিপুরা দর্পণ এই 50 বছর ধরে, তারই প্রতীক যেন এই শুভ দিন। আগামীর পথ চলাও যেন এমনি উজ্জ্বল থাকে, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, এটাই আমাদের কামনা। প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার, বরিষ্ঠ সাংবাদিক সুতরঞ্জন কৃষক, বরিষ্ঠ সাংবাদিক শ্রী সত্যব্রত চক্রবর্তী ও উপস্থিত শ্রুতিমণ্ডলী, সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। আপনারা জানেন যে 1974 সালে বাংলা 1381 পয়লা বৈশাখ ত্রিপুরা প্রথম প্রকাশ পায়। তখন নাম ছিল জনযুগ। রেজিস্ট্রেশনের কারণে নাম পাল্টে আমাদের ত্রিপুরা দর্পণ করতে হবে 1976-এর পয়লা জুলাই। এই দীর্ঘ সময় প্রত্যয় করতে গিয়ে আমাদের অনেক বাধা বিপত্তি এসছে, প্রশাসনিক ঝামেলা তো আছেই। জরুরি অবস্থার সময় 19 দিন কাগজ বন্ধ রেখেছিল প্রশাসন থেকে। তারপর আমরা গুয়াহাটি হাইকোর্টে মামলায় জিতে পরে পত্রিকা আবার প্রকাশ করতে হয়। এই পত্রিকা প্রকাশ করতে গিয়ে আমরা অনেক গুণীজন, শুভনোধ্যায়ী, বন্ধুবান্ধব অনেকের সক্রিয় সহযোগিতা পেয়েছি। তাদের মধ্যে অনেকে আমাদের মধ্যে নেই, অনেকে আবার অন্য পেশা গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু আমাদের মধ্যে এখনো 3-4 জন রয়েছে যারা কর্মজীবনের পুরোটাই কেটেছে ত্রিপুরা দর্পণে। 2023-এ 50 বছর সুবর্ণ জয়ন্তীতে আমরা এই রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে 50 বছরের একটা বিশেষ বিশেষ সংবাদ, ফিচার, সাক্ষাৎকার এগুলোকে একসঙ্গে করে আমরা একটা সংকলন তৈরি করব। আমরা ভেবেছিলাম ওটা 23 সালে আমরা শেষ করতে পারবো, কিন্তু 50 বছরের কাগজ ঝাড়াই বাছাই করে এগুলোকে নির্বাচিত অংশ করতে গিয়ে আমরা প্রায় 2 বছর লেগে গেল। আর এই সংকলন 6 খণ্ডে প্রকাশিত হচ্ছে। ত্রিপুরা দর্পণ পরিবারের কাছে একটা ঐতিহাসিক দিন। এই সংকলন করতে গিয়ে আমাদের মধ্যে আমাদের সহকর্মী, এই সংকলনের সহযোগী সম্পাদক দীপেন্দ্র সাগর দত্ত বিরাট ভূমিকা নিয়েছেন, দক্ষতার সাথে কাজটা করেছেন, তাকে সাহায্য করেছেন। আমরা সবাই সাহায্য করেছি, পুলক সাহায্য করেছি, পুলক চক্রবর্তী। এটা আমরা করতে, এটা বিস্তৃত ব্যাখ্যা দীপেন্দ্র নিশ্চিত করবে পরে। এই কাগজ করতে গিয়ে আমরা বহুজনের বহু সাহায্য আমরা পেয়েছি। এখন যারা মঞ্চে বসেছেন তারা প্রথম থেকে ত্রিপুরা দর্পণকে জানেন, দেখেছেন। তাদের আমাদের সম্পর্কে বা ত্রিপুরা দর্পণ সম্পর্কে তাদের এই বলে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। একটা কথা বলতে ভুলে গেছি যে আমাদের মধ্যে আজকে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সারেগামা খ্যাত কালিকা প্রসাদ পুরস্কারপ্রাপ্ত শিল্পী আদিত্বিকা সিনহা। তাকে ধন্যবাদ
তার বাবা এসেসকে তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি এক কথায় আগরতলা আসার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই নয়, শুধু কবি কোনো অনুষ্ঠানে উনি থাকবেন কথা দিয়েছেন, এটা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আবরণ উন্মোচন করবেন। সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়ের হাতে এই সংকলন গ্রন্থটি ত্রিপুরা দর্পণের পক্ষ থেকে তুলে দিয়েছেন ত্রিপুরা দর্পণের বার্তা সম্পাদক শ্রী প্রদীপ কুমার সাহা। Professor Dr. Manik Saha, Chief Minister of Tripura, Agartala 799010। রাজ্যের অন্যতম অগ্রণী সংবাদপত্র ত্রিপুরা দর্পণের 50 বছর পূর্তিকে কেন্দ্র করে একটি আর্কাইভ সংকলনের আনুষ্ঠানিক প্রকাশের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ত্রিপুরা দর্পণের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আমাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু প্রশাসনিক কাজে আমাকে আজই রাজ্যের বাইরে চলে যেতে হচ্ছে। তাই আপনাদের এই মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারছি না, এর জন্যে আমি আন্তরিক দুঃখিত। রাজ্যের সংবাদপত্রের জগতে ত্রিপুরা দর্পণ একটি পরিচিত নাম। 1974 সালে ত্রিপুরা দর্পণের যাত্রা শুরু হয়েছিল। 2023 সালে 50 বছর পূর্তি উদযাপিত হয়। নিঃসন্দেহে এই সময়কাল রাজ্যের ইতিহাসেরও নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। গত 50 বছরের যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে ত্রিপুরা দর্পণের পক্ষ থেকে একটি আর্কাইভ সংকলন প্রকাশের যে উদ্যোগ নেওয়া হয়, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ সূচনা হচ্ছে। 6 খণ্ডের এই সংকলনটি আমার হাতে এসেছে এবং দেখার সুযোগ হয়েছিল। এই সংকলনটি আগামী দিনের একটি ঐতিহাসিক দুর্লভ দলিল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে সংকলিত করা হয়েছে। যে কোনো অনুসন্ধিৎসু পাঠক গত 50 বছরের রাজনৈতিক ও সামাজিক ঘটনার সুস্পষ্ট রূপরেখা হাতের কাছে একসাথে পাবেন বলে আমার বিশ্বাস। দীর্ঘ পরিশ্রমলব্ধ এই সংকলনটি গবেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজকর্মী সহ সকলের কাছেই অত্যন্ত প্রয়োজনীয়। রাজ্য সরকার মিডিয়া বান্ধব এবং সংবাদ মাধ্যমের প্রতি সংবেদনশীল। এই ধরনের সৃষ্টিশীল কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। ত্রিপুরা দর্পণের সম্পাদক মহাশয় সহ গোটা ত্রিপুরা দর্পণ পরিবারকে এই সৃষ্টিশীল কাজের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই আর্কাইভ সংকলন প্রকাশ অনুষ্ঠানে যারা অংশ নিচ্ছেন তাদের সকলকে রাজ্য সরকারের তরফ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে আমি নিজেই সমৃদ্ধ হতাম। আশা করি আয়োজক ত্রিপুরা দর্পণ পরিবার আমার অনুপস্থিতির অক্ষমতাকে অনুভব করবেন। এই অনুষ্ঠান সার্বিক সফল হোক। ভবিষ্যতে
এই ধরনের কোনো আয়োজনে উপস্থিত থাকার প্রত্যাশা রইল। শুভেচ্ছান্তে প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রতি সমীরণ রায়, সম্পাদক ত্রিপুরা দর্পণ। আমরা শুনে নিলাম। ত্রিপুরা দর্পণের সকলকে আমার শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা জানাই। আমি অসুস্থ, তবু সমীরণের ডাকে আজকে এই অনুষ্ঠানে না এসে পারিনি। আমি তো জানি সমীরণ রায় দীর্ঘ সংগ্রাম করে আজকে তার যে পত্রিকাকে প্রতিষ্ঠিত করেছেন, আমি তার অন্যতম সাক্ষী। কারণ আমি এখানে সুদীর্ঘকাল ধরে প্রথম মুখ্যমন্ত্রী শফিকুদ্দৌলা সিংয়ের আমল থেকেই আমি সাংবাদিকতা রয়েছি। তারপরে সমীরণকে পরিচিতি এবং তার পত্রিকার সম্পাদনা এমন দিন গেছে, আমি মাঝে মাঝে যখন সুস্থ ছিলাম তার অফিসে যেতাম, দেখবে এমন দিন গেছে তার সাংবাদিকদের বেতন দেওয়ার প্রশিক্ষিত সংস্থা হয় নাই। বা এই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে ত্রিপুরা দর্পণ দাঁড়িয়ে গেছে। ত্রিপুরা দর্পণ আমাদের আগরতলায় বেশ কয়েকটি দৈনিক আছে। ত্রিপুরা দর্পণের লেখা, ত্রিপুরা দর্পণের চিন্তাধারা সম্পূর্ণ অন্যরকম। আমি আশা করি সমীরণ এটা বজায় রাখবে এবং শুধু তাই নয়, ত্রিপুরা দর্পণ সমীরণ রায়ের শুধু ত্রিপুরা দর্পণ পত্রিকা সম্পাদনা করে না, তার নিজস্ব বই প্রকাশনের ব্যবস্থাও আছে এবং এই বই প্রত্যেক বইয়ের বেলায় ত্রিপুরা দর্পণের স্থল থেকে তার পাওয়া যায়। তিনি ট্রাভেলদের উপর বিভিন্ন বই প্রকাশ করেছেন। মঞ্চে উপবিষ্ট শ্রীযুক্ত মানিক সরকার মহোদয়, আমার পাশে বসে আছেন প্রবীণ সাংবাদিক স্রোতরঞ্জন কৃষা মহোদয়। মার এখন ৯৫ বছর বয়স চলছে। তিনি এই বয়সেও ত্রিপুরা দর্পণের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা দর্পণের সম্পাদক সমীরণ রায়, আর রয়েছেন আপনারা যারা ত্রিপুরা দর্পণের আমন্ত্রণে সাড়া দিয়ে আছে এখানে সমবেত হয়েছেন। ত্রিপুরা দর্পণ পত্রিকার ৫০ বছর পূর্ণ হয়েছে, এখন ৫১ বছর চলছে। তো এই উপলক্ষে পত্রিকার এই ৫০ বছরের যে ৫০ বছরের যে পুরনো পত্রিকাগুলো, প্রতিদিনের পত্রিকা, তার থেকে বাছাই করে বেশ কিছু সংখ্যক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ খবর। নমস্কার। এটি নিঃসন্দেহে একটি বিশেষ ধরনের এবং অবশ্যই তাৎপর্যমণ্ডিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মঞ্চে আসীন রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক শ্রীযুত শ্রোতরঞ্জন কৃষা মহোদয়, শ্রীযুত সত্যরঞ্জন চক্রবর্তী মহোদয় এবং অবশ্যই বিশেষভাবে সমীরণ রায় মহোদয়। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ প্রবীণ যারা আমার শ্রদ্ধাভাজন,
আমার সমবয়সী যারা নারী পুরুষ নির্বিশেষে, তরুণ তরুণী, যুবক যুবতী, বিশেষ করে ত্রিপুরা দর্পণের যারা শোভাকাঙ্ক্ষী, শোভানুধ্যায়ী, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই সুযোগটা নিচ্ছে আমি নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনাদের জানাতে এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার নাগরিকদের এই শুভেচ্ছা জানাতে। আমাদের ত্রিপুরার মতো রাজ্যে সত্যবাবুর কথা আপনারা শুনছিলেন, আমিও শুনছিলাম। এখানে একটা পত্রিকা বের করা এবং তাকে চালিয়ে রাখা সহজ কাজ না। ত্রিপুরা দর্পণ প্রতিষ্ঠার পর থেকে যাদের হাত ধরে প্রকাশনা এবং সম্পাদনা যার হাত ধরে, প্রথম দিকে স্বল্প সময়ের জন্য অন্য কেউ থাকলেও পরবর্তী সময়ে কমরেড সমীরণ রায় এক নাগারে এই 50 বছর পত্রিকাটাকে চালিয়ে আজকে যেখানে সে দাঁড় করিয়েছেন, এটা অসাধারণ ঘটনা। তার জন্যে সমীরণ রায় সহ যারাই এই পত্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, তাদের সবাইকে বিশেষভাবে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনছিলেন, ঘোষিকা উল্লেখ করছিলেন 4 জন যুবক, তাদের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল ঝোড়ো ছাত্র আন্দোলনের মধ্যে। তারা কলেজে পড়াশোনা করতেন। যে কোনো কারণেই হোক তারা ঠিক করলেন তারা একটা দৈনিক পত্রিকা প্রকাশ করবেন। তাদের নাম আপনারা শুনেছেন: সমীরণ রায়, সিদ্ধার্থ দত্ত, সুরজিৎ চক্রবর্তী এবং বিপ্রজিৎ পুরকায়স্থ। এবং পত্রিকাটির প্রথম সম্পাদনার দায়িত্ব দেওয়া হয়েছিল সিদ্ধার্থ দত্তের হাতে। এই পরিকল্পনা যখন সমীরণ রায়রা করেন, যদিও আমরা একসাথে ছাত্র আন্দোলনে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম, সেটা সেভাবে আগাম জানবার সুযোগ ছিল না। আবার সেই অতীত রোমন্থন করতে গিয়ে আমি 2-4 কথা বলছি, তাত্ত্বিক কোনো আলোচনায় আমি যাব না, এটা প্রসঙ্গ না, প্রয়োজন নাই। পত্রিকা যেদিন প্রকাশিত হবে তার 1 দিন বা 2 দিন আগে জানি, এবং যেখান থেকে ছাপা হবে সেখানে সমীরণ আমাকে নিয়ে যান। নির্মলা রেস্টুরেন্ট সেই সময় আগরতলায় বিখ্যাত প্রখ্যাত ছিল, কিন্তু বাড়িঘর তেমন একটা বড় না, বিরিয়ানির জন্য বিখ্যাত। আমরাও সেখানে অন্তত মাসে 1-2 পয়সা জোগাড় করতে পারলে পর এই সন্ধ্যার আগেই সেখানে পৌঁছবার চেষ্টা করতাম। সন্ধ্যার পরে গেলে সেখানে পাওয়া যাবে এই ভাঙা ঘর, তাতে দাঁড়িয়ে মানুষ হাতে নিয়ে প্লেট খাচ্ছেন, তার মধ্যে কাড়াকাড়ি। তার পাশে একটা বইয়ের দোকান, তার পেছনে একটা প্রেস, সম্ভবত মডার্ন প্রেস নাম, যদি আমি ভুল না করি। আমরা যখন
ছাত্র ফেডারেশন করি, তখন ছাপার কাজ ছিল আমাদের অনেক। জনশিক্ষা কোঅপারেটিভ প্রিন্টিং প্রেস যখন বকেয়া জমে গেল, তারা বলছে বকেয়া পরিশোধ না করলে তোমাদের জিনিস আমরা ছাপিয়ে দেব। সেখান থেকে প্রেস পাল্টালাম আমরা, প্রেস পাল্টে আমরা চলে আসলাম আপনার প্রিয় প্রেস। আপনারা জানেন প্রিয় প্রেসের মালিককে, পরবর্তী সময় যিনি এই সিনেমা হলের মালিক হয়েছে। সেখানেও গিয়ে আমাদের বাকি বকেয়া জমতে শুরু করলো, যদিও প্রিয় প্রেস পয়সা করির জন্য আমাদের উপর চাপ দিত না তেমন, যা পারতাম আমরা তাই দিতাম, তাতেই তিনি সন্তুষ্ট থাকতেন। একটা গভীর নৈকট্য তৈরি হয়েছিল। কিন্তু সেখানেও কাজের চাপ আছে, সেখান থেকে ওখানেও কাজ হচ্ছে। তারপর এই যে প্রেসটা যেখানে সমীরণরা পত্রিকাটা প্রথম ছাপিয়ে বের করলেন, সেখানেও এসে আমরা কাজ করতে শুরু করলাম। সেই সুবাদে প্রেসের সাথে আমাদের সম্পর্ক আগের থেকে সমীরণের সঙ্গে পরিচিত। এখন এই যে পত্রিকাটা বের করার সিদ্ধান্ত তারা নিয়েছেন, এটা তাদের স্বাধীন সিদ্ধান্ত। এতে আপত্তি তো কারোর কিছু থাকতে পারে না। কারোর সাথে তারা আগাম কোনো আলোচনা পরিকল্পনা করেছেন কিনা তাও আমাদের জানার কথা না। কিন্তু সমীরণের লেখা পড়তে গিয়ে আমি দেখলাম যে কম্পিনিয়ামটা বের করলেন, তার শুরুতে সমীরণের নিজের স্বাক্ষরিত লেখায় আমি দেখলাম তৎকালীন দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক ভূপেন দত্ত ভৌমিক এবং বিশ্বদেব ভট্টাচার্য, তাদের সঙ্গে সমীরণ তার সাথে আরো এক দুজনকে নিয়ে পরামর্শ যাচনা করতে গিয়েছিলেন। সমীরণের দৈনিক সংবাদের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল সমীরণ ত্রিপুরার ছাত্র আন্দোলনের, ছাত্র ফেডারেশনের তখন প্রথম সারির নেতৃত্বের অন্যতম। প্রতিদিন ত্রিপুরায় ঘটনা ঘটছে, আন্দোলন সংগ্রাম, আক্রমণ, প্রত্যাঘাত, রক্ত ঝরছে, শহীদ হচ্ছে। ছাত্র নেতৃত্বকে প্রতিদিনই কিছু না কিছু প্রতিক্রিয়া দিতে হচ্ছে, কখনো সাংবাদিক সম্মেলন, কখনো বিবৃতি। এই বিবৃতিটা সন্ধ্যার পরে নিয়ে বাড়িতে ফেরার পথে সমীরণ দৈনিক সংবাদ পত্রিকার যে কপিটা, সেটা সেই দিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন স্বেচ্ছায়। তার থেকে তাদের সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠেছে। সমীরণই সেখানে উল্লেখ করেছেন এই পত্রিকা প্রকাশ করার যে চিন্তা ভাবনা, তাতে তাদের পরামর্শ। ভূপেন দত্ত ভৌমিক কিছু বলেছেন কিনা সমীরণ তার লেখার মধ্যে তার উল্লেখ করেন, কিন্তু বিশ্বদেব ভট্টাচার্য অত্যন্ত নির্ভীকভাবে, যেটা সমীরণদের বলবার চেষ্টা করেছেন, সিদ্ধান্ত নিয়েছ একটা দৃষ্টিভঙ্গির অবস্থান থেকে সাহস করে ঝাঁপিয়ে পড়ো, প্রকাশ করো, যতক্ষণ পারবে চালিয়ে যাবে, যখন গিয়ে দেখছো পারছো না, সম্ভব না টেনে নেওয়া, তখন বন্ধ করে দেবে, তুমি তোমার কাজে চলে যাবে। এত খোলামেলা নির্বিকার চিত্তে কেউ বলতে পারেন এরকম উদ্যোগীদের, এটা সমীরণের লেখায় বিশ্বদার এই বক্তব্যটা পড়ে আমি কিন্তু স্তম্ভিত হয়েছিলাম। এর মধ্যে আপনার কোনো অবিলতা নেই। সেই বক্তব্য শোনার পরে কিন্তু সমীরণরা অজানা সমুদ্রে ঝাঁপ দিয়েছেন এবং পত্রিকাটির যে দৃষ্টিভঙ্গি, লক্ষ্য, উদ্দেশ্য, এটা মুখে কি কি বললেন না বললেন তার থেকে বড় কথা, প্রথম সংখ্যার প্রথম যে সম্পাদকীয়, আমি যেমন সেদিনও পড়েছিলাম, আপনাদের এখানে আসার আগে আজকে সকালেও সেই সম্পাদকীয় কলামটাকে পড়ে আবার দেখবার চেষ্টা করেছি। পরিষ্কারভাবে তাতে ছোট আয়তনের সম্পাদকীয়, সেদিন ত্রিপুরার কোনো সমস্যা লুকায়িত ছিল না। উপজাতি জনজীবনের সমস্যা, উদ্বাস্তু সমস্যা, কৃষি সংকট, কৃষক ও কৃষির সমস্যা, বেকার সমস্যা, কাজ নাই, কর্ম নাই, রোজগার নাই, জিনিসপত্রের দরদাম বৃদ্ধি, শিক্ষার সমস্যা, তার পরিকাঠামো সেইভাবে প্রসারিত না, এবং সর্বোপরি মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত নিচের দিকে, এবং
গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার যে অধিকার তার উপরও আঘাত নেমে আসছে। এই সমস্ত জিনিসগুলি উল্লেখ করার মধ্য দিয়ে ত্রিপুরা দর্পণ পত্রিকা প্রথম দিনে এই বিষয়গুলো সম্পর্কে তাদের যে প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া, ক্ষোভ, বিক্ষোভ, এটা কিন্তু তারা সেখানে গোপন রাখেননি, খোলা মর্মে সেটা উল্লেখ করে বলেছেন আমরা এগুলোর পরিবর্তন চাই এবং আমরা বিশ্বাস করি পরিবর্তন সম্ভব এবং এমন একটা সুন্দর সুস্থ ব্যবস্থা যেখানে শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, ঘুরিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের যে অনুরাগ, এটা কিন্তু এই সম্পাদকীয়তে তারা পরোক্ষ হলেও উল্লেখ করার চেষ্টা করেছেন। আর কি কথা বলবার চেষ্টা করেছিলেন? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাইছি, এটা কোনো দলীয় পত্রিকা না, কোনো দলের কাছে এই পত্রিকা দায়বদ্ধ না। সে স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তা নিয়ে এগিয়ে যাবে, সত্যের পক্ষে দাঁড়াবে, অসত্যের বিরুদ্ধে কথা বলবে। সমস্যা পীড়িত মানুষ এবং ত্রিপুরার বেশিরভাগ মানুষই সমস্যা পীড়িত, তারা আক্রান্ত, বিধ্বস্ত, লড়াইয়ের ময়দানে সেখানেও আক্রান্ত হচ্ছেন। তাদের কথাই আমাদের পত্রিকায় সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা হবে আমাদের অন্যতম লক্ষ্য। এই হচ্ছে প্রথম সম্পাদকীয়। আমি কিন্তু প্রায় সবটাই বলে ফেললাম, এটাই ছিল সম্পাদক। এবং এই যে 50 বছর অতিক্রম করে 51 বছরে পদার্পণ করলেন, আমি বা আমার মতো যারা ত্রিপুরা দর্পণ নিয়মিত পড়ার চেষ্টা করেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং আমার নিজেরও যে বিশ্বাস, আমি যেটা বলতে চাইছি, এই যে ঘোষণা, এটা মৌখিক ঘোষণা ছিল না। এই ঘোষিত লক্ষ্য, আদর্শ, দৃষ্টিভঙ্গির প্রতি অনুরক্ত থেকে ত্রিপুরা দর্পণ নানা ঝড় ঝঞ্ঝাট, চড়াই উতরাই অতিক্রম করে 50 বছর পূর্ণ করে 51 বছরে পদার্পণ করেছেন। এটা একটা লড়াই, এটা স্বাভাবিক পথ চলা না, নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এবং বিশেষ করে পরাধীন ভারতবর্ষে যেমন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণ কেন্দ্রীভূত ছিল, স্বাধীন ভারতবর্ষে সেই আক্রমণ থেকে এই সংবাদ মাধ্যম মুক্ত ছিল মনে করার কোনো কারণ নেই। ত্রিপুরা তো এই আক্রমণ থেকে এই সংবাদ মাধ্যম মুক্ত ছিল, এটা মনে করার কারণ নেই। এবং সমীরণ রায় উল্লেখ করেছেন, এই প্রথম দিকে দুটো পত্রিকা প্রকাশনা বন্ধ করে দেওয়ার জন্য তৎকালীন ত্রিপুরার যারা শাসক, তারা ষড়যন্ত্র করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং এক টাকারে 19 দিন দৈনিক সংবাদ এবং ত্রিপুরা দর্পণ বন্ধ ছিল। এবং সেই সময় অশোক চক্রবর্তী, পরবর্তী সময় যিনি অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন বামফ্রন্ট সরকারের সময়, সেই সময় শিক্ষকতার পেশা থেকে নিজেকে আলাদা করে এনে তিনি এই কোর্ট কাছারিতে এই মামলা মোকদ্দমায় নিজেকে যুক্ত রেখেছিলেন। এবং তারও একটা দৃষ্টিভঙ্গি ছিল বিপন্ন মানুষ, তাদের পাশে যারা দাঁড়ায় না তাদের পাশে দাঁড়িয়ে তিনি সাহায্য করতেন। এবং সমীরণ রায় পত্রিকা প্রকাশনার সময় থেকে এই পত্রিকার সাথে তিনি প্রত্যক্ষভাবে, ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এবং এই পত্রিকা যখন বন্ধ করে দিল, তাকে কেউ নিয়োগ করেনি, সমীরণ রায় তার লেখায় সেটা স্বীকার করেছেন। অশোক চক্রবর্তী নিজে উদ্যোগ নিয়ে গুয়াহাটি হাইকোর্টে গিয়ে মামলা করে এই পত্রিকাটা যে বন্ধ করে রাখা হয়েছিল 19 দিন, তার থেকে তাকে মুক্ত করে বের করে আনা। এবং এটার মূল কারণ হচ্ছে ত্রিপুরা দর্পণ পত্রিকার গৃহীত দৃষ্টিভঙ্গি এবং তাকে বাস্তবায়নের ক্ষেত্রে তাদের যে সততা নিষ্ঠা, এটাই একজন অ্যাডভোকেটকে এইভাবে উৎসাহিত করেছে নিজের পকেটের পয়সা খরচ করে সেখানে ছুটে গিয়ে মামলা করে তাকে আক্রমণ থেকে বের করে আনা। এর মধ্য দিয়ে একটা দৃষ্টান্ত কিন্তু আমাদের সামনে সেখানে স্থাপিত হলো। এখন আপনার যে কথা আমি বিশেষ করে যেটা বলবো, যে আমাদের দেশের যে পরিস্থিতি, জটিল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি।
দর্পণ 50 বছর আগে শুরুর দিনে ত্রিপুরার যে সমস্যাগুলোর কথা বলেছিলেন, এগুলো ভারতবর্ষের সমস্যা ছিল। এই সমস্যাগুলি সুরাহ হয়েছে ভারতবর্ষের ঘটনা দ্বারা। এগুলো আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। এর সাথে বর্তমান সময়ে যুক্ত হচ্ছে কি ধর্মান্ধতা। যে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং গণতন্ত্র হাত ধরাধরি করে সেখান করে অগ্রসর হচ্ছিল, সেই জায়গায় আক্রমণ সংঘটিত হচ্ছে। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ যারা, তাদের উপর আক্রমণ করে ভারতবর্ষের বুকে একটা ফ্যাসিস্ট পরিমণ্ডল তৈরি করার চেষ্টা চলছে। একটা কঠিন পরিস্থিতি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই পত্রিকা তার ঘোষিত দৃষ্টি এবং লক্ষ্যে নির্ভীকভাবে অবস্থান নিয়ে এগিয়ে যে যাওয়া, সেটা কিন্তু সামনের দিনের যে সংগ্রাম, সেই সংগ্রামকে আরো তীক্ষ্ণ এবং তীব্র করবে। আমার দৃঢ় বিশ্বাস, সমীরণ রায়ের নেতৃত্বে এই যে পত্রিকা, তার পরিচালক মন্ডলী সম্মিলিতভাবে তারা এই অবস্থান রক্ষা করে নিশ্চয়ই মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই বিশ্বাস তাদের উপর আমার আছে। তা না হলে আজকের অনুষ্ঠানে আসতাম না। এবং এই যে আপনার 6 ভলিউমের যে আর্কাইভ সংকলনটি, এটা আমার হাতে তুলে দিয়েছিলেন সমীরণ। আমার কিন্তু এরকম একটা প্রচেষ্টা সমীরণ নিচ্ছেন, এটা তার 50 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণ করতে গিয়ে তিনি সেই সময় তার এই অভিপ্রায়ের কথা ব্যক্ত করেছিলেন, মতামত জানবার চেষ্টা করেছিলেন। আমি তখন সবটা যে জেনে বুঝে তৎক্ষণাৎ মন্তব্য করেছি ঘটনা তা না, শুনে আমার মনে হচ্ছে ভালোই তো। সমীরণ সবসময় একটা নূতন ধরনের কর্মোদ্যোগ গ্রহণ করতে অভ্যস্ত। এটাও এরকম একটা কর্মোদ্যোগ, আমি তাতে উৎসাহ যোগাবার চেষ্টা করেছি। কিন্তু যখন ভলিউমটা আমার হাতে তুলে দিল, আমি আন্তরিকভাবে বলছি, অবিশ্বাস্য মনে হয়েছে আমার। এরকম একটা মানে মানে বিরাট কাজ এই 1.5-2 বছরের মধ্যে সংহত করে এভাবে মানুষের কাছে তুলে দেওয়া, আমি একজন্য কিন্তু প্রস্তুত ছিলাম না। আমি অনেকটা নির্বাক হয়ে এই বইগুলো হাতে তুলে নিয়ে আমি এগুলির দিকে তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ। মাঝে 2-3 দিন পর এগুলি খুলে যখন আমি আমন্ত্রণ গ্রহণ করলাম, অনুষ্ঠানে আমি উপস্থিত থাকবার চেষ্টা করবো, যদি অন্য কোনো অসুবিধা না থাকে, আমি এগুলো পড়তে শুরু করব। এই সময়ের মধ্যে তার যে 6টি ভলিউম, তার মধ্যে একটি হচ্ছে আপনারা শুনেছেন কার্টুন, তাতে লেখা কিছু নেই, ছবি হচ্ছে লেখা, অনেক সময় লেখার চাইতে শক্তিশালী। সেটা দীপেন্দ্র বলবার চেষ্টা করেছেন, এটাই ঘটনা। এটা বাদ দিয়ে এই 5 যে ভলিউম, তার 3টি ভলিউম এই সময়ের মধ্যে আমার পক্ষে পড়া সম্ভব হয়েছে। আগ্রহ নিয়ে আমি পড়বার চেষ্টা করেছি। বাকি 2টো আমি শেষ করে উঠতে পারিনি, কিন্তু এগুলো তো আমাদের চোখের সামনে ঘটছে, কিন্তু তারপরেও পড়ব। তো সবটা মিলিয়ে আমি যেটা বলবো, সবই 50 বছরের পত্রিকার সবটা তো এই আর্কাইভের মধ্যে তুলে ধরবার চেষ্টা তারা করেননি। সমীরণও বলেছেন, দীপেন্দ্রও বলবার চেষ্টা করেছেন। এর মধ্যে বিশেষ করে যেই বিষয়গুলো ত্রিপুরা এবং দেশের আন্তর্জাতিক পরিসরে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, দৃষ্টান্ত স্থাপনকারী এবং দর্পণ পত্রিকায় স্থান করে নিয়েছে তার বুকে, সেই বিষয়গুলো তাও সবটা যে দিতে পেরেছে ঘটনা তারা। প্রত্যেকে মাঝে মাঝে আমার মনে হয়েছে এই ঘটনাগুলি দিল, ওটা দিল না কেন? দর্পণে তো এটা ছাপা হয়েছে। তার মানে তার জায়গার সংকলনের প্রশ্নে সমস্ত কিছু ভাবনায় রেখে বাছাই করে এগুলো দেওয়ার চেষ্টা করেছে। আমার নিজের যা মনে হয়েছে, এটা একটা অসাধারণ সম্পদ। বিশেষ করে আমি যেটা বলবো, যারা আপনার ইতিহাসে আগ্রহী ছাত্র, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা অসাধারণ দলিল। যারা রিসার্চ স্কলার, লেখাপড়ায় ব্যস্ত থেকে নিজে কাজ করার চেষ্টা করেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা অসাধারণ সম্পদ। এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত, সামাজিক কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত, তাদের কাছে এই যে প্রকাশনা, এই যে গ্রন্থরাজি, এই কম্পেন্ডিয়াম, এটা নিঃসন্দেহে একটা মূল্যবান সম্পদ। কে এটাকে কিভাবে ব্যবহার করবেন, যাদের হাতে বইটা থাকবে,
যারা দেখবেন তার থেকে যারা তথ্য সংগ্রহ করবেন, এটা তাদের উপর নির্ভর করবে। কিন্তু আমার মনে হচ্ছে এটা এই বিভিন্ন অংশের মানুষের জন্য অসাধারণ সম্পদ হিসাবে কিন্তু সমীরণ রায়রা তাদের হাতে এটা তুলে দিয়েছেন। এটা লাইব্রেরিতে রাখার মতো এবং গবেষণাধর্মী কার্যের সাথে যারা যুক্ত, এটা তাদের কাছে একটা মানে ইম্পর্টেন্ট ট্রেজার হিসাবে এটা নিশ্চয়ই বিবেচিত হবে, আমার দৃঢ় বিশ্বাস। অসাধারণ কাজ করেছেন, তার জন্য এটা তো নিঃসন্দেহে সমীরণ রায়ের মস্তিষ্ক প্রসূত, যে তার মাথায় বাইরে থেকে সে কেউ ঢুকিয়ে দিয়েছেন আমি বিশ্বাস করি না। সেই হয়তো চিন্তা করেছে, তারপর হয়তো তার সঙ্গেও যারা তাদের কারো কারোর সাথে কথাবার্তা বলে তাদেরকে একসাথে নিয়ে ফাইনালি কাজটা শুরু করেছে। এবং আপনারা শুনছিলেন এর আগে আরেকটা তথ্যপঞ্জি সমীরণ রায় বের করছেন। এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিলের মতো। এটা প্রায় প্রতি বছর পরপরই, না হলো 1-2 বছর পরপর এটাকে আপডেট করার চেষ্টা করেন। আমি খুঁজ করে সমীরণের কাছ থেকে বইটা রাখার চেষ্টা করি। যে কোনো সময় কোনো আলোচনায় যেতে গেলে, কিছু লিখতে গেলে, কোনো লেখা পড়তে গেলে যদি কোথাও কোনো বিভ্রান্তি তৈরি হয়, এটা নাড়াচাড়া করলে পরে তার থেকে নিজেকে মুক্ত করার সুযোগ পাওয়া যায়। অসাধারণ কাজে এই যে কাজ, বইপত্র প্রকাশ করছেন, তার মধ্যেও তার একটা দৃষ্টিভঙ্গি আছে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, অর্থাৎ সবটা মিলিয়ে শিক্ষার যে একটা বৃহত্তর অঙ্গ, তার মধ্যে মধ্যমণি হিসাবে ত্রিপুরা দর্পণ যে ভূমিকা নিচ্ছে এবং তার যে যে চেতনার যে ক্ষেত্রটা, কেন্দ্রটা, সেটা সমীরণ রায়। কাজে সব মিলিয়ে বলা যায় এটা সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে দর্পণকে হাতে নিয়ে সমীরণরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভবিষ্যৎ দিনে শতবর্ষের কথা এখানে উল্লেখ করার চেষ্টা করেছেন সত্যদা, কিন্তু আমি এই মুহূর্তে এই কথা না বললেও নিশ্চয়ই শতবর্ষে একদিন এই পত্রিকা পদার্পণ করুক, সেটা আমরা চাইব। সমীরণও থাকবে না, আমরাও থাকবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তারা নিশ্চয়ই অতীতের এই অভিজ্ঞতা থেকে যদি শতবর্ষে পদার্পণ করার ক্ষেত্রে সাফল্য অর্জন করে, তাদের অনেক কিছু শিখবার জানবার থাকবে। কিন্তু এই যে ধারা, এই ধারা অব্যাহত রেখে যদি দর্পণ এগিয়ে যেতে পারে, তার পক্ষে শতবর্ষে পদার্পণ করা কিন্তু কঠিন না। পত্রিকা নিরপেক্ষ হতে পারে। আমি বিবেকানন্দ ভৌমিকের কথা বলছি। আপনার পশ্চিমবাংলার যিনি মানে সাংবাদিক, তিনি আমাদের ত্রিপুরায় বারবার এসেছেন, তিনি নিজে বারবার বলার চেষ্টা করেছেন নিরপেক্ষ সাংবাদিকতা কি করা হয়। এবং সমীরণের এই পত্রিকায় যে সংবাদাদি সেখানে প্রকাশিত হয়েছে, এগুলি পত্রিকা আমি দেখলাম একটা জায়গায় কোন এক লোকসভা নির্বাচনের ভূপেন দত্ত ভৌমিক প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়ে তিনিও সেখানে উল্লেখ করেছেন, আমি পত্রিকার মালিক, সম্পাদক, সাংবাদিক সবকিছু, কিন্তু আমি তো নিরপেক্ষ না, আমার পত্রিকা তো নিরপেক্ষ না। কিন্তু আমরা লক্ষ্য করি অনেকেই পত্র পত্রিকার সাথে যুক্ত, কিন্তু তারা নিজেরা নিরপেক্ষ এটা ভান ধরেন, বলবার চেষ্টা করেন। আসলে পত্রিকার গভীরে যখন আমরা যাওয়ার চেষ্টা করি, তারপর থেকে পরিষ্কার হয়ে যায় তারা প্রকৃতপক্ষে কার পক্ষ অবলম্বন করছেন, কার বিরোধিতা করছেন। সেই জায়গায় সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গোপনীয়তার মানে আশ্রয় না নিয়ে, মুখে আলখাল্লা লাগিয়ে নিজের প্রকৃত চেহারাকে লুকিয়ে রাখার চেষ্টা না করে সমীরণ রায় দর্পণকে সামনে রেখে মানুষের কথা বলবার চেষ্টা করছেন। এই ধারা অব্যাহত রাখবে, মানুষই দর্পণকে বাঁচিয়ে রাখবে, শতবর্ষে পদার্পণের রাস্তাটাকে সুগম করতে সাহায্য করবে। এই ভাবনা নিয়ে, বিশ্বাস নিয়ে দর্পণের ভবিষ্যৎ সাফল্য কামনা করে এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। দর্পণের বন্ধুরা সমীরণ রায় সম্পর্কে, রায় সহ তারা আমার অভিনন্দন গ্রহণ করবেন এবং আমার নমস্কার গ্রহণ করবেন। আজকের ত্রিপুরা দর্পণের এই অনুষ্ঠান, অর্থাৎ 50 বর্ষ পূর্তি উপলক্ষে যে 6টি সংকলনের আর্কাইভ যেটা প্রকাশিত হচ্ছে, যার মাধ্যমে যে সবচেয়ে বেশি এই কাজটি করেছেন কাজ থেকে গত 2 বছর ধরে, সে দিব্যেন্দু দত্ত।
আমার সামনে দাঁড়িয়ে, তার কাছ থেকে জানতে পারতে। কিন্তু এই যে কাজটা 2 বছর ধরে করলে কিভাবে করলে, এবং এটা বিশাল ব্যাপার তো, 50 বছরকে একটা জায়গায় টেনে আনা, এটা সাংঘাতিক ব্যাপার। কীভাবে করলে কাজটা? প্রথমেই যে কাজটা করতে হয়েছে আমাদের সেটা হলো যে 50 বছরের যে পত্রিকা 1974 থেকে 2024 পর্যন্ত সমস্ত পত্রিকা আমাদের পড়তে হয়েছে, একদম পাতা পাতা উল্টে উল্টে তারপর সমস্ত খবরগুলো পড়তে হয়েছে, দেখতে হয়েছে। এবং যে কথাটা আজকে আমি এই অনুষ্ঠানেও যে কথাটা বলেছি, যে আমরা প্রথমে একটা লক্ষ্যমাত্রা ঠিক করে নিয়েছিলাম যে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেব। আমরা দেখেছি যে 1974 থেকে 2024 এই যে 50 বছর সময়ের মধ্যে কতগুলো পরিবর্তন এসেছে আমাদের রাজ্যের মধ্যে। তাতে আর্থসামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন এবং সাংস্কৃতিক পরিমণ্ডলও একটা পরিবর্তন এসেছে। মানুষের জীবনযাপনের মধ্যে অনেকগুলো পরিবর্তন এসেছে। একই সঙ্গে আমাদের দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেকগুলো পরিবর্তন আমরা এই সময়ের মধ্যে দেখতে পাবো। আমাদের সবসময় একটা লক্ষ্য ছিল যে শুধু ত্রিপুরাকেই উপস্থাপনা করা নয়, একই সঙ্গে আমাদের রাজ্যের যে ঘটনাগুলো, এর পেছনে যে দেশীয় পরিস্থিতি এবং একই সঙ্গে যে আন্তর্জাতিক পরিস্থিতি, এগুলো কিভাবে এই সমস্ত ঘটনাগুলোকে কীভাবে কেন্দ্র করে কিভাবে আবর্তিত হচ্ছে, সেই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা, একটা আর্কাইভ সংকলনের মধ্যে নিয়ে আসা, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে ভিত্তি করে কোনো গবেষণা, অন্তত 50 বছরের তথ্যটাকে নিয়ে গবেষণা করতে পারে। এটাকে লক্ষ্য রেখেই আমাদের প্রথম কাজ ছিল যে এগুলো আগে পড়া, তারপর সেখান থেকে আস্তে 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 তাকে নির্বাচিত করা, সেই ঘটনাগুলোকে সামনে রেখে তাকে নির্বাচিত করা। এবং এই কাজটা করতে আমাদের 2 বছর সময় লেগেছে। লাগারই কথা, 2 বছর না আরও বেশি লাগার কথা, কিন্তু আমরা তার মধ্যেও চেষ্টা করেছি। সবচেয়ে বেশি যেটা হয়েছে যে এই যে 50 বছর আমরা এখানে 6টা খণ্ড এখানে প্রকাশিত হয়েছে, 6 খণ্ডে। তার মধ্যে 5টা খণ্ড তো শুধু সংবাদ, ফিচার এবং বিভিন্ন এই বিষয়গুলো। এর বাইরে একটা খণ্ড আছে যেটার মধ্যে আছে শুধু সমস্ত কার্টুনগুলো। কিন্তু অনেক আরও এরকম তথ্য রয়েছিল যেগুলো আমরা সন্নিবেশিত করতে পারিনি, কারণ তাহলে ভলিউম সেটা অনেক বড় হয়ে যাবে, মানুষের পক্ষে হয়তো সেটা একটু মনোটোনাস হয়ে যেতে পারে, একঘেয়েমি হয়ে যেতে পারে। সে কারণে সেই বিষয়গুলো আমরা করতে পারিনি। বইটা যখন পড়বেন দেখবেন, লক্ষ্য করবেন যে আমরা অনেকগুলো ঘটনা শুধুমাত্র সংবাদের যে শিরোনাম, হেডিং যেটাকে বলে, সেটা দিয়ে আমরা ছেড়ে দিয়েছি, ডেটটা দিয়ে, হেডিংটা দিয়ে ছেড়ে দিয়েছি, অন্তত মানুষকে এটা জানানোর জন্য যে ওই রকম একটি ঘটনা এই ঘটেছিল, তার সূত্রটা মানুষকে দিয়ে দিলাম। যারা গবেষণা করবেন তারা যাতে ভবিষ্যতে এই তথ্যগুলো সেভাবে তারা সংগ্রহ করতে পারেন, এই সূত্রটা ধরিয়ে দেওয়ার জন্য এই কাজটুকু আমরা করি। সর্বশেষ যে কথা, 50 বছরের মানে পত্রিকাগুলি ঘেটেছ, দেখেছ, এটা একটা সাংঘাতিক আবেগ থাকে, তা না হলে সম্ভব না। এক মাসে 30টা করে পত্রিকা, 50 বছর, নট এ ম্যাটার অফ। এই জায়গায় দাঁড়িয়ে যে 74 থেকে 2023 বা 24 পর্যন্ত আমাদের সাংবাদিকতার কোনো পরিবর্তন লক্ষ্য করেছো কিনা? হ্যাঁ, নিশ্চয়ই সাংবাদিকতার বহু পরিবর্তন হয়েছে। বিশেষ করে যেটা খুব লক্ষণীয় সেটা হলো যে ওই 70-এর দশকে যে ধরনের অনুসন্ধিৎসামূলক যে সাংবাদিকতা, সেটা দুটো দিক লক্ষ্য করা গেছে। সময়ের যত এগিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সেই অনুসন্ধিৎসার যে মানে প্রকাশটা সেটা আরও ব্যাপকতা লাভ করেছে। কিন্তু খুব লক্ষণীয়ভাবে একটা জিনিস দেখা গেছে, যেটা আমি বলবো সাংবাদিকতার ক্ষেত্রে, কারণ আমি নিজেও প্রায় 42-43 বছর একটা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি, বলবো যে এখানে একটা দুঃখজনক ঘটনাও খুব লক্ষ্য করা গেছে। সেটা হলো যে অনুসন্ধানমূলক যে তথ্য সংগ্রহ করে সাংবাদিকতা করা, আজকাল সেটা মনে হয়েছে অনেকটা কমে গেছে। এবং একেবারে মানুষের কথা, মানুষের সুখ দুঃখের কথা সংবাদের মধ্যে তুলে আনার যে একটা বিষয় ছিল একদম প্রথম দিকে, সেটা যেন অনেক ক্ষেত্রেই কিছুটা কমেছে। আমি ত্রিপুরা দর্পণের ক্ষেত্রে এটা বলছি না, সামগ্রিক ক্ষেত্রে বলছি। কিন্তু ত্রিপুরা দর্পণ তো প্রথম থেকেই তার একটা ঘোষিত লক্ষ্য ছিল যে আমরা মানুষের কথা বলবো, সেটা বরাবরই তারা বলেছেন, মানুষের সুখ দুঃখের
কথা বলেছেন, সাথী হয়েছেন, এবং যে কারণে ত্রিপুরা দর্পণ হয়তো খুব একটা মানে আকারে প্রকারে হয়তো খুব একটা বড় হতে পারেনি, কিন্তু সংবাদের গভীরতায় তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে বিষয়টা, তাতে তার সবসময় এই মানে ধারাটা সে বজায় রেখেছে বলেই আজকে সে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। একদম যে জায়গাটা দিয়ে শেষ করলো, আমরাও অনুষ্ঠানটা সেখান থেকেই শেষ করছি, যে এই যে অনুসন্ধিৎসা বিষয়টা, এটা সংবাদ জগতে আবার ফিরে আসুক। যে কাজটা ত্রিপুরা দর্পণ শুরু করেছিল, অনেক অংশে এখনও বজায় রেখেছেন, সেই জন্য নিশ্চিতভাবেই ত্রিপুরা দর্পণ অনেক মানুষের আশীর্বাদ পেতে পারে। আজকে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একই সঙ্গে চলবে আরাত্রিকার গান এবং মেঘবালিকার অনুষ্ঠান। আপনারা দেখতে থাকুন, খবরদার কথা নয়। নমস্কার সকলকে।